ইচ্ছে মতো মেরে তারপর সরি বললে কি ব্যথা চলে যায়? ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে, কিন্তু আপনি ইচ্ছে করে আমাকে মেরেছেন, কষ্ট দিয়েছেন। কথাটা বলেই অহনা বসা থেকে উঠে সোজা গিয়ে গাড়িতে বসেছে। অহনাকে এভাবে চলে যেতে দেখে তমা, জিনা এবং অহনার সাথে গিয়ে গাড়িতে বসে। শুভ্র বুঝেছে অহনা রেগে গিয়েছে, তাই কথা না বলে গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা হয়। অহনা ফ্রেশ হয়ে সাদা রঙের থ্রি পিস পরে ব্যালকনিতে নিচে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। শুভ্র রুমে ঢুকে অহনাকে না পেয়ে ব্যালকনিতে উঁকি দিতেই দেখে সে নিচে বসে আছে। শুভ্র আস্তে করে অহনার পাশে গিয়ে বসল। শুভ্রের উপস্থিত লক্ষ্য করে সোজা হয়ে বসল। শুভ্র বলল, তোমার মনে কি চলছে জানতে পারি? অহনা উত্তর দিল, আমি খুব সস্তা, যখন ইচ্ছে হবে মারবেন, আবার যখন ইচ্ছে হবে আমার কাছে ক্ষমা চেয়ে নেবেন, শেষ হয়ে গেল। তাই না মিস্টার শুভ্র? অহনা প্লিজ এত কঠোরভাবে কথা বলো না। আমি সুস্থভাবে শান্তিতে তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমি আপনার সাথে বাঁচতে চাই। তা কে বলল আমি চলে যাব? আপনার জানেন না? হয়তো আমি বিয়ের পর থেকেই চাকরির জন্য চেষ্টা করছি, হয়ে গেলে আপনি মুক্তি। আর যাই হোক, আপাতত আমি আপনাকে ক্ষমা করতে পারছি না। শুভ্র অহনার পা জড়িয়ে ধরে বলল, অহনা আমার ভুল স্বীকার করছি, তুমি চলে গেলে আমি একা। অহনা পা ছাড়িয়ে উঠে চলে যায়। তমা জিনিয়া রুমে গিয়ে তাদের সব কিছু গুছিয়ে রাখার কথা বলছে। তাদের সাথে কথা শেষ করে রুমে এসে শুয়ে পড়ে। ফ্লোরে শুয়ে পড়তেই শুভ্র অহনা যেদিকে মুখ ঘুরিয়ে শুয়েছে শুভ্র সেদিকে গিয়ে শুয়ে পড়ে। শুভ্র পাশে শুয়ে পড়তেই অহনা অন্যদিকে ফিরে যায়। শুভ্র অহনার ঘাড়ে মুখ গুজে বলে, মেয়েরা নরম মনের হয়, তুমি এত কঠোর হচ্ছ কেন জান পাখি? নরম বলেই তো আপনার ইচ্ছে মতো যা ইচ্ছে করতে পেরেছেন। আপনার মা নেই, আর আমার মা বাবা কেউ নেই। ছোট থেকে আদর ভালোবাসা কিছু পাইনি, কষ্ট ছাড়া ভাগ্যে অন্য কিছু জুটেনি। বিয়ের পর আপনি তো আমাকে প্রতিশোধ নেওয়ার পাত্রী ছাড়া কিছুই ভাবেননি। যাচাই করে দেখতেন আমি কতটুকু দোষী, তারপর না হয় শাস্তি দিতেন। প্লিজ ক্ষমা করে দাও, সারা জীবন তোমাকে আলগে রাখবো, তোমার কোনো কষ্ট হতে দিব না। আমায় নিয়ে এত ভাবতে হবে না। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হওয়ার পর অহনা ঘুমিয়ে পড়ে। সকালে সবার আগে ঘুম থেকে উঠে অহনা দ্রুত তমা জিনিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তমা প্রশ্ন করল, অহনা আমাদের সাথে যাচ্ছিস ভালো কথা, কিন্তু এভাবে লুকিয়ে কেন? অহনা বেশ কিছুক্ষণ চুপ থাকার পর উত্তর দিল, এই বাসা থেকে একেবারে চলে যাচ্ছি, আর আসবো না। কথাটা শুনে তমা বলল, অহনা কি চাচ্ছিস জানি না, তবে আমি বুঝতে পারছি নিজের কষ্ট নিজেই বাড়াচ্ছিস। ভাইয়াকে তো দেখলাম না তোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে। তোর দেখতে হবে কেন? আমার লাইফ আমি বুঝে নিব, তুই এত টেনশন করিস না তমা। ঘুম থেকে উঠে অহনাকে না দেখেই শুভ্র দ্রুত কিচেনে আসলো। কিচেনে না দেখে তার মার রুমের দিকে যেতে দেখে দরজা বন্ধ, এখনও ঘুম থেকে উঠেনি বাসার কেউ। শুভ্র ছাদে গেল, অন্য রুমগুলো খুঁজলো, অবশেষে বাগানেগুলো, কিন্তু অহনা দেখা নেই। গেস্ট রুমে গিয়ে দেখলো তমা জিনিয়াও নেই। দ্রুত মেন গেটের সামনে যেতেই দেখলো দারোয়ান ঘুমাচ্ছে। শুভ্রর চিৎকারে দারোয়ান ঘুম ভাঙতে উঠে দাঁড়ায়। কখন থেকে ঘুমাচ্ছেন চাচা? কাউকে বাসা থেকে বের হতে দেখেছেন? কখন ঘুমিয়েছি বলতে পারবো না স্যার, গেট তো তালা লাগানো, চাবি তো। কথাটা বলি গেটের দিকে তাকাতে দেখে চাবি তালা লাগানো, গেট খোলা। শুভ্র আর বুঝতে বাকি রইল না, অহনা চলে গেছে। শুভ্র উপরে এসে ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় অহনাদের বাড়ির উদ্দেশ্যে। অহনা বাড়ি পৌঁছাতেই রাসু বেগম মুখখানা মলিন করে ফেলল। বাড়িতে প্রবেশ করে ঘরের দিকে পা বাড়াতেই রাসু বেগম প্রশ্ন করল, কী অঘটন ঘটিয়ে সকাল সকাল আসলি অহনা?
অহনা শান্তভাবে উত্তর দিল, কোনো অঘটন ঘটায়নি, তবে আমি আর ও বাড়িতে ফিরছি না। কথাটা বলেই অহনার দিকে তেড়ে এসে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায় রাসু বেগম। আর কত অশান্তি দিবি আমাকে? বিয়ে দিয়ে মনে হয়েছিল শান্তি হয়েছি, কিন্তু সে তো আবার ঝামেলা করলি। তোর মনে হয় আমাদের শান্তি পছন্দ না? চাচি, দয়া করে আমাকে থাকতে দাও, আমি তোমার সব কাজ করে দিব। আর কথা দিচ্ছি কিছুদিনের ভিতরই আমি বাড়ি থেকে চলে যাব। এখনই বাড়ি থেকে বের হয়ে যা, কিছুদিন লাগবে না। এই অভাবের সংসারে আমি আর তোকে টানতে পারবো না। চাচি, আমাকে ছোটবেলায় মেরে ফেলতে কেন বড় করেছিলে? রাসু বেগম অহনার হাত ধরে বাড়ির বাইরে গিয়ে বলল, রাস্তা দেখেছি, যেখানে ইচ্ছে চলে যা, আমাদের আর জ্বালিয়ে খাস না। রাসু বেগম বাড়িতে ঢুকেই তমা জিনিয়াকে বলল, তোদের বাবা যেন এসব না জানে, ঘরে যা তোরা। তমা জিনিয়ার সাহস নেই তার মায়ের মুখের উপর কথা বলার, তবে অহনা যেন কষ্ট হচ্ছে। কোথায় যাবে মেয়েটা? ঘুম থেকে উঠে শায়লা আর হামিদা বেশ খুশি। শায়লা খুশিতে আত্মহারা, তার কোনো কিছুই করতে হয়নি, আপদ এমনি বিদায় হয়েছে। হামিদা বেগম হেসে বলল, ভাবি, সকাল সকাল এত ভালো সংবাদ পাবো কখনো ভাবিই নাই। আসেন, আপনি আর আমি মিলে শুভ্র আর লামির বিয়ের ডেট ফিক্সড করে ফেলি। কাকে দাওয়াত করব, কতজন মানুষের আয়োজন হবে, সব ঠিক করে ফেলি। শায়লা হেসে বলল, তাদের বিয়েটা দ্রুত দিতে হবে, নয়তো আবার শুভ্র বেঁকে বসবে। আর শোন, বিয়ের আগে আমার বাকি টাকাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। ভাবি, এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আপনি ঠিক মতো পেয়ে যাবেন। এখন শুধু বিয়েটার সময় অপেক্ষা। মৌ নিচে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, মা, অহনা কেন চলে গেল? ভাইয়া কি করেছিল বউ চলে যায়? খেয়াল করলো না? হামিদা বেগম মৌয়ের কাছে গিয়ে হাতে ধরে টেনে সোফায় বসালো। শুভ্র আর লামিয়ার বিয়েতে তোর যা যা ইচ্ছে সব শপিং করিয়ে দেব মৌ, তুই আর এই অহনার কথা বলিস না। মৌ হেসে বলল, দিবা স্বপ্ন কিন্তু ভালো না। কি একটা অবস্থা মেয়েটা, যে কারণেই হোক বাসা থেকে বের হয়েছে মাত্র, এরই মধ্যে তোমরা এসব ভেবে ফেলেছ? যত সব আজগুবি চিন্তা ভাবনা। মৌয়ের কথা শুনে হামিদা মুখটা মলিন হয়ে গেল। হামিদাকে সান্ত্বনা দিয়ে লায়লা বলল, আরে তুমি মন খারাপ করছো কেন? মৌ তো বাচ্চা, ওর কথায় কি শুনো? আমি আর বাড়িতে ঢোকার চেষ্টা করিনি, মনে হচ্ছে আমার এই পৃথিবী কেউ আর রইল না। আমি তো অনাথ, অনাথদের এমনি তো কেউ থাকে না। হাঁটছি আনমনে, কোথায় যাব জানি না। হঠাৎ মনে পড়ল আমার এক ফ্রেন্ডের কথা, সে গার্লস হোস্টেলে থাকে। ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে দেখলাম মোবাইলটা ফেলে এসেছি। ভাগ্য যখন খারাপ হয় তখন হয়তো এমনই হয়। মেন রোডে এসে রিক্সা নিলাম, উদ্দেশ্য গার্লস হোস্টেলে। শুভ্রর গাড়ি চালিয়ে অহনার বাসার দিকে যাচ্ছিল। হঠাৎ রিক্সা অহনাকে দেখে রিক্সা পেছন নিল। 20 মিনিট আসার পর রিক্সা থেকে নামতেই শুভ্র গাড়ি রেখে দ্রুত দৌড়ে অহনার হাত ধরে। আচমকা হাত ধরতে অহনা পিছনে তাকিয়ে দেখে শুভ্র। শুভ্রকে দেখে চমকে ওঠে অহনা। অহনা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আর কি চান? আমি আপনার লাইফে থাকতে চাচ্ছি না, জোর করে রাখবেন নাকি? প্রয়োজন পড়লে তাই করব। অহনা রাস্তার মাঝখানে সংযত হন। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থাকুক, আপনি আমার হাত ছেড়ে চলে যান। তাহলে তো হলোই, আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনার কাছে সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, এখন চলে যান। তাই নাকি? আগে ডিভোর্স পেপার দাও, তারপর যাব। আমি আমার বউকে একা রেখে যাব না। কথাটা বলেই শুভ্র অহনাকে হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। অহনা কোনো রকম হাত ছাড়িয়ে জোরে হাঁটা দিয়ে রাস্তা পার হয়ে যায়। কয়েক কদম হাঁটার পর জোরে বিকট শব্দ। অহনা পিছনের দিকে তাকিয়ে দেখল শুভ্র দেহটা দূরে ছিটকে পড়ে আছে। শুভ্র রাস্তা পার হওয়ার সময় একটা প্রাইভেট কার ধাক্কা দেয়।
শুভ্র রাস্তার গাড়ি না দেখে দ্রুত রাস্তা পার হতে চেয়েছিল। কিছুক্ষণের জন্য অহনা থমকে যায়। কি হয়েছে বুঝে উঠতে পারছে না। পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। পা বাড়ানোর মতো শক্তি মনে হচ্ছে নাই। পা বাড়াতে গিয়েই অহনা রাস্তায় বসে পড়ে। উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বেশ কিছুক্ষণ হওয়ার পর অহনা উঠে দাঁড়াতে সক্ষম হয়। রাস্তাতে থাকা সব মানুষ শুভ্রর দেহের চারপাশ ঘিরে রেখেছে। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভয়ে কেউ সামনে এগোচ্ছে না। রক্ত যেন স্রোতের মতো পড়ছে। অহনা কোনো রকম ভিড়ের মধ্যে গিয়ে শুভ্রর কাছে পৌঁছায়। ততক্ষণে অ্যাম্বুলেন্স, পুলিশ সব চলে আসে। দ্রুত শুভ্র দেহটা অ্যাম্বুলেন্সে তুলে অহনা চিৎকার করে বলে, আমাকে কেউ নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যান প্লিজ। দুজন মহিলার অহনাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পর অহনা গিয়ে শুভ্রর মাথার কাছে বসে। নিজের ওড়না দিয়ে শুভ্রর মাথা বেঁধে দেয়। শুভ্র শার্টটা খুলে রক্ত মুছে শুভ্রর বুকে কান পেতে দেখলো নিঃশ্বাস নিচ্ছে কিনা। এত মায়া তো আগে হয়নি শুভ্রর জন্য। অহনার শরীর কাঁপছে। দুহাত দিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। পরের দিন সকাল 9টা। অহনা অ্যাম্বুলেন্সে জ্ঞান হারিয়ে ফেলেছে। হসপিটাল আনার পর জ্ঞান ফিরলেও ও কেমন অস্বাভাবিক আচরণ করছিল। তাই ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। শুভ্র এখন আগের থেকে সুস্থ। মাথা আর ডান পায়ে ব্যথা পেয়েছে অনেক। নার্স সকালে এসে নতুন একটা স্যালাইন দিয়ে গেছে। সাথে তরল খাবার খাওয়ানোর জন্য বলেছে। শুভ্র জ্ঞান ফেরার পর অহনাকে দেখেছে ক্যাবিনের ডান সাইডে শুয়ে আছে। চুপি চুপি মৌকে হাতে ইশারা করলো শুভ্র। মৌ কাছে আসতেই জিজ্ঞেস করলো, অহনা এভাবে শুয়ে আছে কেন? ও কি ব্যথা পেয়েছে? এখন তো দেখছ শুয়ে আছে, কিছুক্ষণ পর মা বের করে দিবে। কথাটা বলার সাথে সাথে শুভ্র রেগে গেল। লায়লা আর লামিয়া দুজন একসাথে এতক্ষণ কথা বলছিল। মৌ শুভ্র থেকে দূরে সরে যেতে লামিয়া স্যুপের বাটি থেকে চামচ দিয়ে শুভ্রর মুখে স্যুপ দিচ্ছে আর এখন কেমন লাগে তা জিজ্ঞেস করছে। অহনা ঘুম ভাঙতে দেখে শুভ্র বেডে শুয়ে আছে, লামিয়া স্যুপ খাইয়ে দিচ্ছে। অহনা চোখ খুলছে দেখে শায়লা দ্রুত এসে বলল, ঘুমিয়েছ শান্তিতে, এখন এই মুহূর্তে বেরিয়ে যাও। আর কোনো দিন আমার ছেলে জীবনটা তছনছ করতে এসো না। তোমাকে বিয়ে করার পর আমার ছেলে একদিনও শান্তিতে ছিল না, আর কালকে অবশেষে আমার ছেলেকে মেরেই ফেলতে। অহনা হাত ধরে টেনে শুভ্র বলল, মা তুমি চুপ করো। অহনা আমার বউ। আমার বউয়ের ব্যাপারে আমাকে বুঝে নিতে দাও। শুভ্র মা প্লিজ, আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে তোমরা একটু শান্তি দাও। শায়লা বেগম ছেলের কথায় রাগ করে হসপিটাল থেকে মৌকে নিয়ে বেরিয়ে যায়। অবশ্য হসপিটাল থাকতে তার একটু ভালো লাগছিল না। কিভাবে যাবে তার চিন্তা করছিল। এখন একটা কারণ খুঁজে পেল, বের হয়ে গেল। লামিয়া আর অহনা শুধু আছে। লামিয়া ইচ্ছে করে অহনাকে বের করে দিতে। মেয়েটাকে দেখলেই শরীর জ্বালা ধরে। রেগে গিয়ে বলো, এই তোমার জন্যই না শুভ্র আজকে এই অবস্থা? তোমার কি একটু খারাপ লাগছে না? একটু অনুশোচনা বোধ নেই? চলে যাবে ভালো কথা, আবার আসছো কেন? এখনও রাস্তা খোলা আছে, চলে যাও। অহনা লামিয়ার কথায় কাছে নিজেকে তার সত্যি অপরাধী মনে হচ্ছে। তার জন্যই তো শুভ্রর এখন এত কষ্ট হচ্ছে। এইসব ন্যাকামো শেষ হলেই চলে যাবে। জাস্ট তোমার মুখটা দেখতে চাই না। শুভ্র এতক্ষণ দেখছিল লামিয়া কি বলে। শুভ্রর কথা বলতে কষ্ট হয়, কথাগুলো অস্পষ্ট হয়। মনোযোগ দিয়ে না শুনলেও বোঝা যায়। শুভ্রর হাতের ইশারা লামিয়াকে ডাকলো। লামিয়ার কাছে আসতেই বলল, অহনা আমার বউ, তার জন্য কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি নিব। অহনাকে আর একটা কথাও বলবা না। এবার যাও। অফিস থেকে মেসেজ এসেছে, ফ্যাশন শোয়ের ডেট আজকে ফিক্সড হবে। 11টা মিটিং, আমি উপস্থিত হতে পারছি না বলে তুমি যাচ্ছ। আমি বলে দিয়েছি তুমি বেরিয়ে যাও। লামিয়া এখন শুভ্রকে ছেড়ে যেতে চাচ্ছে না, কিন্তু অফিসের কাজও ছাড়া যায় না। লামিয়া ক্যাবিন থেকে বেরিয়ে যেতেই শুভ্র অহনার দিকে তাকিয়ে বসে আছে, মাথা একেবারে নিচু করে রেখেছে। শুভ্র
অহনাকে ডাকলো। 4 বার ডাকার পর অহনা বুঝতে পারল তাকে শুভ্র ডাকছে। অহনা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র 2 হাত মেলে দিল, অহনার ইশারা করে আসতে বলল। অহনা বাচ্চাদের মতো দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অহনার কান্না করতে করতে বলে, আমার জন্য আপনার এমন হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। শুভ্র তার বুক থেকে অহনার মাথা ডান হাত দিয়ে উপরে তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, 5 মিনিট এভাবে জড়িয়ে ধরে থাকো, একটু রিল্যাক্স হোক, তারপর মনে যা কথা আছে সব বলো। অহনা আবার জড়িয়ে ধরে কান্না করছে। শুভ্র আবার মুখ তুলে বলল, কান্না করলে এই বুকে জায়গা নাই কিন্তু। অহনা মাথা নিচু করে চুপ করে যায়। হসপিটাল থেকে বাসায় ফেরার পর বেশ কিছুদিন কেটে গেছে। শুভ্র এখন সুস্থ। শুভ্র বাসায় ফেরার পর তার মায়ের রাগ ভাঙতে তার রুমে এই নিয়ে 8 বার এসেছে। এবার রুমল যেতেই শায়লা মুখ ঘুরিয়ে বসে আছে। মা, তুমি আর কতদিন রাগ করে থাকবে? শায়লা চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। একদিনের মধ্যে অনেকবার শায়লা রহমানের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু একবারও তিনি কথা বলেনি। মা, এইবার যদি তুমি কথা না বলো তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো আসবো না। শুভ্রর এই কথা বলার সাথে সাথে শায়লা রহমান শুভ্রর দিকে তাকিয়ে বলল, আমার একটা শর্ত আছে। তাহলে আমার রাগ ভাঙতে পারে? কি বলো? তোমার সব শর্ত মানতে আমি রাজি, তাও কথা বলো, প্রমিস করছি তো। শুভ্র বলে দিল, হ্যাঁ মা, এখন বলো। অহনাকে আমি তোর যোগ্য মনে করি না। সে আজ থেকে আমার সাথে থাকবে। আমি যেই দিন তোর উপযুক্ত মনে করব সেই দিন তোদের আবার নতুন করে বিয়ে দেব। মা, আমি এ কথাটি বলতে গিয়েও আটকে গেল। আচ্ছা মা, তুমি যা বলো তাই, কিন্তু অহনা এই বাসায় থেকে কোথাও যাবে না। শুভ্র ইশারায় অহনাকে ডেকে বাইরে চলে যায়। অহনা উপরে যেতে নেবে, ঠিক সেই সময় শায়লা বলল, অহনা, তোমার উপরে যাওয়া নিষেধ। বেচারি মুখটা মলিন করে চলে এসেছে। শুভ্র সোফায় বসে আছে। উঠে রুমের ভিতরে থাকা জিনিসপত্র দেখছি, আর চোখে দেখছি অহনার বের হয় নাকি। শায়লা হামিদা কল দিয়ে বলল, হামিদা, আমার বাকি টাকা রেডি রাখো। অহনাকে শুভ্রর থেকে আলাদা করে দিয়েছি, আর বেশি সমস্যা করলে সময় বের করে তাদের মেরে দিব। হামিদা বেগম তো বেশ খুশি। ভাবি, আপনার উপর আমার ভরসা আছে। আপনি আপনার কাজ করেন, টাকার সময় মতো পেয়ে যাবেন। শায়লা ব্যালকনি দাঁড়িয়ে বলছে। এই ফাঁকে শুভ্র রুমে ঢুকে অহনাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ির বাম দিকে এখানে অনেকটা আড়াল হয়ে আছে, ভালো করে খেয়াল না করলেও কেউ বুঝতে পারবে না কেউ আছে এখানে। শুভ্র এখানে অহনাকে দাঁড় করিয়ে কপালে বেশ কয়েকটা চুমো দেয়। আমার ভাগ্য দেখো কি, যখন বিয়ে করলাম ভুল বোঝাবুঝির কারণে বউ থেকে দূরে ছিলাম, তারপর আবার অসুস্থ, এখন সুস্থ হয়েছি। কোথাও বউকে একটু আদর করব, তা না, আবার কি হলো? জান, তোমাকে ছেড়ে কিভাবে ঘুমাবো? অহনা হেসে দিয়ে বলল, আমাকে ছাড়া আগে যেভাবে ঘুমিয়েছেন ওইভাবে ঘুমাবেন। শুভ্র অহনাকে জড়িয়ে ধরে ঘাড়ে চুলগুলো সাইড করে হালকা করে কামড় দিয়ে বলে, আমার কষ্ট তুমি হাসছো জান? মায়া হয় না আমার জন্য, তাই না? এত শক্ত করে জড়িয়ে ধরলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। শুভ্র অহনাকে ছেড়ে দিয়ে অহনার দিকে তাকিয়ে অহনার শুভ্রের ঠোঁটে গভীর চুমো দিয়ে দৌড়ে রুমে চলে যেতে দেখল শায়লা রহমান রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। অহনার দিকে তাকিয়ে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। কি হয়েছে? অহনা হাসি বন্ধ করে বলল, হওয়ার মতো এখনো কিছু হয়নি মা। এই মেয়ে, তুমি এত নির্লজ্জ কেন? অহনা কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে দেখে রহিমা রান্না প্রস্তুতি নিচ্ছে। অহনা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে শায়লা আবার রহিমাকে কাজে নিয়েছে। ভেবেছিল অহনা একেবারে চলে গেছে। ব্যাপারটা মনে হয় অহনা খুব হাসি পাচ্ছে।
অহনা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে সে কী প্ল্যান সব এখন শেষ। রাতে খাবার খাওয়ার সবার শেষ, শুধু শুভ্র বাদে। শুভ্রকে কয়েকবার ডাকার পরও সে আসছে না। সবাই খেয়ে চলে যাওয়ার পর শুভ্র এসেছে। অহনা খাবার টেবিলে বসে বসে মোবাইল দেখছে, সব মনোযোগ তার মোবাইলের উপরে। শুভ্র এসেই কতক্ষণ পিছনে দাঁড়িয়ে ছিল অহনার একটুও বুঝতে পারেনি। শুভ্র চেয়ার টেনে সামনে বসতেই অহনা শুভ্রর দিকে তাকায়। অহনা তাড়াহুড়ো করে প্লেটে খাবার দিতে গেলে শুভ্র হাতের ইশারায় শান্ত হতে বলে, আরে বসো না, তোমাকে আগে ভালো করে দেখি। অহনা হেসে বলল, কত বছর হলো দেখেন না? আপনার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে নতুন নতুন প্রেমে পড়েছেন। তুমি প্রেমে পড়নি বুঝি? অহনা চুপ করে আছে আর হাসছে। খাবার প্লেটের সামনে দিয়ে বলল, খেয়ে নিন। শায়লা রহমান শুভ্রর সামনে চেয়ার টেনে বসে বলে, তোর সাথে কাল থেকে তিয়াশাকে অফিসে নিয়ে যা। তিয়াশ বাসায় বসে থাকবে আর কত? কালকে রেডি থাকতে বলো মা, আমি তিয়াশকে নিয়ে অফিসে যাব। আর বলে দিও যা কাজ দিব ঠিক মতো যেন করে। কাজ না পারলে অফিসে যেয়ে তো কোনো লাভ নেই। কাজ করবে না কেন? ভুলে যাস না অফিসটা তোদের দুজনেরই। তোরা দুজনই সমান অধিকার পাবি। আমার ছেলে যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখিস। ওরও তো ভবিষ্যৎ আছে। কথাটা বলেই শায়লা সময় নেয় না, দ্রুত নিজের রুমে চলে যায়। যাওয়ার আগে অহনাকে বলে যায় শুভ্রর খাবার শেষ হলে তার রুমে যেতে। শুভ্র খাবার শেষ করে উঠে যায়। হাত দিয়ে অহনার সামনে আসতে খেয়াল করে মুখটা মলিন। কি করছো এইভাবে? কষ্ট পেয়েছেন? মন খারাপ মনে হচ্ছে? শুভ্র মুখে হাসি টেনে অহনার কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, আমার বেশ মন খারাপ, কারণ আমার সুন্দরী বউটা আমার থেকে দূরে। শায়লা অহনাকে ডাকছে। বুঝতে পেরে অহনা দৌড়ে চলে যায়। শুভ্র পিছন থেকে বলল, আমারটা বাকি তো, আমার গুড নাইটের চুমোটা দিয়ে যান। অহনা যেতে দেখল শায়লা রহমান বেডে এক সাইডে বসে আছে। অহনার কাছে গিয়ে বসতেই বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে মা। কথাটা শুনে অহনা অবাক হয়, হেসে বলে, এত কেন মা, কী চাই বলুন? তুমি অনেক চালাক, বুঝে ফেলেছ কিছু বলবো। আপনাকে আমি কিছুটা হলেও চিনতে পেরেছি, তাই জানি আপনার কত রূপ। অহনার কথা শুনে শায়লা রেগে গেল। নিজের সম্পর্কে এমন কথা শুনতে কারোই ভালো লাগে না। রেগে গেল মা। রাগ মাঝে মাঝে নিয়ন্ত্রণ করতে হয় ভালো কিছু পাবার জন্য। আপনার জীবনে সব আছে, আর কি ভালো কিছু চাই? যা যত আছে সে তত চায়। এসব বাদ দিয়ে কাজের কথায় আসি। আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, তুমি শুভ্রর জীবন থেকে চলে যাও। তুমি প্রথম থেকেই শুভ্রকে ভালোবাসো না, তাই এই অফারটা তোমার জন্য বেশ ভালো বলে আমি মনে করি। অহনা হেসে বলল, 10 লাখ টাকা কম হয়ে যায়, 20 লাখ টাকা দিলে চিন্তা ভাবনা করতে পারি। শায়লা রহমান হেসে বলল, দেখলে তো, তোমাদের মতো মেয়েরা কত নীচ, টাকা ছাড়া কিছুই বোঝে না, তাই নাকি? তাহলে আপনি আমার থেকে নীচ, টাকা ছাড়া তো আপনিও কিচ্ছু বোঝেন না। টাকা দিন, তারপর ভেবে দেখব। শায়লা একটা লাগেজে 20 লাখ টাকা অহনার হাতে দিয়ে বলো, নে টাকা, এখন কাজ কর। অহনা কাঁথা টেনে বালিশ ঠিক করে শুয়ে বলো, বেড সাইডে রাখুন, সকালে উঠে বাকি কথা বলছি। শায়লা অহনাকে যতটা চালাক ভেবেছে, অহনা তার থেকেও কয়েক গুণ বেশি চালাক। সাবধানে তার সাথে কাজ করতে হবে। লামিয়া শুভ্র আর তার ছবি দেখছে ফোনে। ওয়ালপেপারে শুভ্র আর তার ছবি সেভ করে রেখেছে যেন চোখে আড়াল না হয়। সব সময় শুভ্রকে দেখতে পারে। হয়তো রাত হয়েছে, তাও শুভ্র চিন্তা ভাবনায় মাথা ঘুরছে, আর সব চিন্তা যেন উড়ে গেছে। সকাল 9টা। শুভ্র নাস্তার টেবিলে এসে দেখে অহনা নেই। মাকে ডেকে জিজ্ঞেস করে বলল, তুই খেয়ে নে, তারপর বলছি। শুভ্র চেয়ার থেকে উঠে শান্তভাবে বলল, মা, অহনা কোথায়?
তুই নাস্তা শেষ কর, তারপর বলছি। শুভ্র এবার চিৎকার করে বলল, আমি তোমাকে জাস্ট একবার জিজ্ঞেস করেছি অহনা কোথায়। ও আর আসবে না, চলে গিয়েছে। কথাটা বলে মাত্রই শুভ্র চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। কোথায় গিয়েছে এটা আমাকে বলে যায়নি। শুভ্র দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। তমা জিনিয়াকে বারবার কল দেওয়ার পরও কল রিসিভ করছে না, তাই তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। লায়লা রহমান সোফায় বসে বসে ভাবছে, সকাল ঘুম থেকে উঠে দেখ টাকার ব্যাগও নাই, অহনাও নাই। এতদিন টাকা দিলেই হতো, কবেই আপদ বিদায় হতো। শুভ্র মাঝ রাস্তা যেতে জিনিয়া শুভ্রকে কল ব্যাক করছে। শুভ্র রিসিভ করে জিজ্ঞেস করলো, অহনা তোমাদের বাসায়? জিনিয়া বলল, ভাইয়া আপুকে নগর স্টেশনে গেলে পাবেন। আমাকে কল দিয়েছিল সকালে নগর স্টেশনে যাওয়ার জন্য। কেন তা বলেনি। শুভ্র গাড়ি ঘুরে স্টেশনের দিকে ছুটে। রাসু বেগম দূর থেকে জিনিয়ার কথা শুনতে পায়। জিনিয়ার কাছে এসে জিজ্ঞেস করে, অপয়াটা আবার কি করেছে রে? যাই করুক, তোমার কাছে তো আর আসে না। বাড়ি থেকে বের করে দিয়েছ, এখন তার ব্যাপার শুনতে এত আগ্রহী কেন? বেশ বড় বড় কথা বলতে শিখেছি দেখছি। আমি যা করি তোদের ভালোর জন্যই করি। তোরা তা কখনো বুঝবি না। কাউকে কষ্ট দিয়ে বঞ্চিত করে আমাদের ভালো খোঁজো মা? আদৌ কি এই সেই ভালো হওয়া সম্ভব? শুভ্র স্টেশনে গাড়ি থেকে ভিতরে গিয়ে অহনাকে খুঁজছে। সব দিকে ভালোভাবে তাকিয়ে দেখলো, কোথাও অহনা দেখতে না পেয়ে কিছু দূর সামনে এগোতেই অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছে। তাদের মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা একটা জামা পরা, লাল ওড়না মাথায়। শুভ্র আস্তে করে গিয়ে দেখে এটা অহনা। অহনাকে দেখে দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে, মুখে অনেকগুলো চুমু খায়, বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। তুমি এখানে কি করছো আর আমাকে না বলে কেন এসেছো? আর তুমি স্টেশনে কি করছো? এভাবে ধরে আছেন, কত মানুষ দেখছে, ছাড়ুন আমাকে। শুভ্রকে দেখে বাচ্চারা হাসছে। শুভ্র অহনাকে ছেড়ে পাশাপাশি দাঁড়িয়ে পেছন দিয়ে ডান হাতটা দিয়ে ধরে বলো, এখন বলো। অহনা নিজেকে ছাড়িয়ে বলো, এমন করছেন কেন? আমি কোথাও চলে যাব নাকি? মা কেন বলো, তুমি বাসা আর আসবে না? সেটা আপনার মাকে জিজ্ঞেস করেন, তাহলেই তো হয়। আমি তো আসার সময় ওনাকে কিছু বলে আসিনি। আপনার ঘুমাচ্ছেন তাই ডিস্টার্ব করিনি। আর আপনার বেড সাইডের টেবিলে আমি একটা কাগজে লিখে এসেছিলাম আমি বাইরে বের হচ্ছি। আমি এসব খেয়াল করিনি অহনা। তুমি একা কোথায় যাবে না। আমি ঘুমাই বা কাজ করি, আমাকে বলে তারপর বের হবে। খাবার চলে এসেছে দেখে অহনা বিল দেয়, খাবারগুলো সাইডে রাখে। শুভ্র অহনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এইসব যে অর্ডার করেছো টাকা কোথা থেকে? অহনা হেসে বলল, খাবারগুলো বাচ্চাদের দেই, তারপর না হয় আপনার সব প্রশ্নের উত্তর দিব। অহনা সব বাচ্চাদের খাবারের বক্সের সাথে 500 টাকা করে দিয়েছে। সবাইকে খাবার খাওয়ার শেষে অহনা শুভ্রকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে যায়। গাড়িতে বসে শুভ্রকে বলল, চলুন আমরা শপিং করে আসি। টাকাগুলো কোথা থেকে পেয়েছো আমাকে বলবে না? আপনার কি ধারণা টাকা কোথা থেকে পাবো? উত্তর জানলে নিশ্চয় তোমাকে প্রশ্ন করতাম না অহনা। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে উত্তরের অপেক্ষায় থাকবেন। আমি সময় মতো আপনাকে উত্তর দিব। অহনা শপিং মলে ঢুকে বাসার জন্য শপিং করলো। শায়লা রহমানের জন্য শাড়ি, ময়ের জন্য 3 পিস দিয়ে আসা, শুভ্র জন্য হ্যান্ড ওয়াশ করা পারফিউম। শপিং শেষ করা বাসায় যাওয়ার পরে গাড়ি থেকে নেমে রাস্তায় যত ভিক্ষুক দেখছে সবাইকে টাকা দিয়েছে। শুভ্র অহনা এমন কাণ্ড দেখে অবাক। এই মেয়ে সবাইকে দেওয়ার মতো এত টাকা কোথায় পেল? বাসায় ঢুকেই সবাইকে ডেকে এনে তাদের গিফটগুলো বুঝিয়ে দিল। শায়লা রহমান অহনার হাত ধরে রুমে নিয়ে গেল। আমার টাকা দিয়ে আমাকে গিফট কিনছো? আপনার টাকায় কে বলল? নয়তো তুমি এত টাকা পেলে কোথায়? আর তোমার না চলে যাওয়ার কথা ছিল, তুমি এখনও যাওনি কেন? আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো। কী কারণে আবার ফিরে আসলে? আপনার ভাবনা আর আমার ভাবনা এক না বলে। শুভ্র অহনাকে ডাকছে। শুভ্র ডাক শুনতে পেয়ে অহনা হেসে বলল, শাশুড়ি মা আপনার ছেলে ডাকছে, আমি যাচ্ছি।
বলে উপরে চলে গেল। শুভ্র শার্ট খুলে রাখতেই শুভ্রর কল আসে। মোবাইলে কথা বলতে বলতে রুম পায়চারি করছে। অহনা রুমে ঢুকেই শুভ্রকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ওপাশ থেকে বারবার হ্যালো হ্যালো করলো। শুভ্র কোনো কথার উত্তর দিচ্ছে না। শুভ্র বেডে মোবাইল ফেলে দিয়ে অহনাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরতে যাবে, তখনই অহনা শুভ্রকে ছেড়ে দিয়ে শুভ্র থেকে দূরে চলে যায়। শুভ্র অহনাকে বারবার ধরার চেষ্টা করে, ব্যর্থ হচ্ছে। অবশেষে বিছানার চাদরের সাথে পা প্যাঁচ লাগিয়ে অহনার বিছানায় পড়ে যায়। এবার শুভ্র অহনার উপর শুয়ে অহনার দুহাত শুভ্র তার ডান হাতে দিয়ে চেপে ধরে বলে, কথা বলতে দিলে না কেন? অহনা হেসে বলো, ইচ্ছে হয়েছে তাই। এখন আমার অনেক ইচ্ছে করছে চিৎকার করব কিন্তু। শুভ্র হেসে অহনার দুহাত ছেড়ে অহনার উপর শুয়ে পড়ে। অহনা, আমি অনেক ক্লান্ত, নড়াচড়া কোনা, এভাবে থাকতে দাও প্লিজ। লায়লা রহমানের গতকাল শুভ্র সরাসরি না করে দিয়েছে। অহনা আর শায়লা রহমানের সাথে থাকবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপর আর অহনাকে নিজের থেকে দূরে রাখবে না। শায়লা রহমান ছেলের কথা উপরে কোনো কথা বলতে পারেনি। সকাল 10টা। তিয়াস তমাকে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। সবাই চুপচাপ বসে আছে। তিয়াসের এমন কাণ্ডে শায়লা জ্ঞান হারিয়েছে, তাই আপাতত রুমে শুয়ে আছে। অহনা তমাকে নিয়ে বলল, আমার সাথে চল, শুভ্র এখন তোকে বাসা নিয়ে যাবে। তমা তিয়াসের দিকে তাকিয়ে আছে। তিয়াস ছোপা থেকে উঠে বলল, ভাবি, আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। আশা করি আপনি এ ব্যাপারে আমাকে সাহায্য করবেন। অহনা তিয়াসের দিকে তাকিয়ে বলল, ভাই, তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা আমার নেই। আমি আমার চাচা চাচি এবং আমার শাশুড়ি মাকে ভালোভাবে চিনি। এই বিয়ে না হওয়া শ্রেয়, তবে যেহেতু ভালোবেসে ফেলেছ তাই আমি দ্বিমত পোষণ করছি না, তবে তোমাদের বাবা মাকে রাজি করাতে হবে। অহনা তোমার হাত ছেড়ে দেয়। শুভ্রর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই বিয়ের জন্য আমার কথা শুনতে হবে। যদি তমা আমাদের নিজের আপন বোন হতো তাহলে এতক্ষণ আমি কষিয়ে কয়েকটা থাপ্পড় মারতাম। মা তো আমাকে মেনে নিতে পারে নাই, তমাকে কিভাবে মানবে? শুভ্র অহনার হাতটা শক্ত করে ধরে বলো, ভরসা রাখো আমার উপরে। একদিন সব সুখ তোমার পায়ে নিচে এনে দিব। যা সমস্যা হবে দুজনে মিলে সমাধান করার চেষ্টা করব। তমাকে তিয়াস নিয়ে এসে শুনে রাসু বেগম আর রমজান মিয়া দ্রুত অহনার শ্বশুরবাড়ি আসে। তাদের আসার কথা শুনে শায়লার শোয়া থেকে উঠে রুমে থেকে বেরিয়ে ওনাদের সামনে বসে। বড়লোক ছেলে দেখে কি লোভ সামলাতে পারেন নাই। কথাটা শুনে অহনার চাচার চোখে পানি চলে আসে। চোখে পানি লুকিয়ে বলো, আপা, ভুল তো আর আমার মেয়ে একা করেনি, আপনার ছেলে করেছে। শায়লা আটকে দিয়ে বলল, আমার ছেলের সাথে আপনার মেয়ে তুলনা দিচ্ছেনই বা কী করে? একজন তো উদ্ধার হয়েছে, এখন আরেকজনও আমার উপর চাপাতে চাচ্ছেন। আমার মেয়ে একা আসেনি, আপনার ছেলে নিয়ে এসেছে। আমার ছেলে আনতেই পারে, কিন্তু আপনার মেয়ে আসবে কেন? ছেলেদের ক্ষেত্রে সব দোষ মাপ, তাদের সব অপরাধ ক্ষমাযোগ্য, কিন্তু মেয়েদের কোনো দোষ ক্ষমাযোগ্য নয়। শালা এবার রেগে গিয়ে বলল, দয়া করে আপনার মেয়েদের নিয়ে যান। রমজান মিয়া উঠে গিয়ে তমাকে কয়েকটা থাপ্পড় মারে। অহনাকে গিয়ে থামিয়ে তমাকে দিয়ে নিজের রুমে চলে যায়। তিয়াস নিজের মায়ের রুমে গিয়ে নিজের মায়ের সামনে দাঁড়ায়। মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমার সুখ চাই নাকি টাকা চাই? ছেলের এমন প্রশ্নে শালা একটুও অবাক হয়নি। তার উত্তর দিতে দেরি করল না, আমার দুটোই চাই। এমন ফ্যামিলিতে কিভাবে তো রুচিতে ধরল তিয়াস? অহনা তমাকে প্রশ্ন করল, এসব করার আগে পরিণতি কেমন হবে একবারও ভাবলি না? তমা কান্ডরত অবস্থা বলল, কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। আমাকে আব্বার বাড়িতে জায়গা দিবে না। তিয়াসও মনে হচ্ছে তার মায়ের কথায় প্রাধান্য দিবে। আমার কি হবে রে অহনা? অহনা তমার চোখ মুছে দিয়ে বলল, কান্না করিস না, দেখা যাক কি হয়। হঠাৎ রাসু বেগম রুমে ঢুকেই অহনা পায়ে পড়ে। অহনা পা সরিয়ে বলল, কী করছেন আপনি? দূরে সরুন। অহনা
মারে আমাকে ক্ষমা করে দে, তুই একমাত্র ভরসা। শুভ্রকে বল তার মাকে রাজি করাতে। আমি তোর পায়ে পড়ি, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তুই কিছু কর। চাচি আমাকে যেই দিন বাড়ির ভিতরে ঢুকতে দেননি, আমিও তো এভাবে কেঁদেছিলাম, তখন কি আমার কথা শুনেছিলেন? রাসুভঙ্গি বাবা রেগে বলল, আমি কি তোকে লালন পালন করিনি, খাওয়াইনি? আজ আমার বিপদে তুই আমাকে ফিরিয়ে দিবি? ফিরিয়ে দিব না চাচি, আপনার জন্য না, আমার বোনের জন্য আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। অহনা শুভ্রকে ডেকে তার মায়ের সাথে কথা বলতে বলল। শুভ্র শায়লা রহমানের রুমে যেতেই দেখল তিয়াস আর মায়ের সাথে কথা বলছে। শুভ্রকে দেখে তিয়াস যেন মনে একটু শান্তি পেল। দু ভাই মিলে তার মায়ের সাথে কথা বলে মাকে অনেক বোঝালো। শায়লা বেগম দু ছেলেকে বলল, আমি আগেও তমার সাথে কথা বলতে চাই, তারপর বিয়ে হবে। শুভ্র তিয়াস উপরে গিয়ে তমাকে শায়লা রহমানের রুমে পাঠালো। তমা রুমে আসতেই তাকে ভালো করে পর্যবেক্ষণ করল শায়লা। তমা বড় বোনের শ্বশুর বাড়ি দেখে লোভ লেগে গিয়েছিল, তাই না? তমা শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। তমা নীরবতা দেখে শায়লা বলল, তোমাকে মেনে নিব একটা শর্তে, যদি সত্যটা মানতে পারো তাহলে তুমি তিয়াসের বউ হতে পারবে। তমা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কী সত্য? আমার সব কথা শুনতে হবে, আমি যা বলবো ওটা তোমার ভালো না লাগলেও করতে হবে। তমা কথা বাড়ালো না, রাজি হয়ে গেল। শায়লা তমাকে তার রুমে রেখেই বাসার সবাইকে ডেকে আনলো এবং কাজীকে ডেকে আনতেই বলল। তমা খুশি হয়ে অহনাকে জড়িয়ে ধরল। রাসু বেগম এসে মেয়েকে বুকে টেনে নিল। কাজী আসতেই বিয়ের কার্যক্রম শুরু করলো। অহনা খুব করে মনে পড়ল তার বিয়ের কথা। শুভ্রর পাশে দাঁড়িয়ে আস্তে করে অহনাকে বলল, তোমার কি ওদের বিয়ে দেখে আবার বিয়ে করতে ইচ্ছে করছে না? অহনা আনমনে উত্তর দিল, আপনি কী করে বুঝলেন? আমি সব বুঝি, তোমার চোখের দিকে তাকালে তোমার ভিতরে কি চলছে তা বলে দেওয়ার ক্ষমতা আমি রাখি। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর তমার বাবা মা চলে যায়। অহনা তমাকে তিয়াসের রুমে রেখে আসে। সবাই যার যার রুমে চলে যাওয়ার পর শুভ্র রুমে গিয়ে দেখে অহনা বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। অহনাকে দেখে মনে হচ্ছে সে অনেক ক্লান্ত, দু চোখ বন্ধ করে আছে। শুভ্র গিয়ে অহনার পাশে শুয়ে পড়ার ডান হাত দিয়ে অহনাকে জড়িয়ে ধরে। অহনা মুখের উপর নিজের মুখ রেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। কোথাও চলে গেলেন, কথা বলছেন না কেন? শুভ্র অহনার কপালে, গালে, পুরো মুখে অনেকগুলো চুমো খায়। অহনা বিরক্ত হয়ে চোখ খুলে রেগে বলো, কি হচ্ছে এসব? অহনা কানের কাছে গিয়ে বলো, যা দেখছো তাই। কথাটা বলেই অহনা চুলগুলো সরিয়ে গলা আস্তে করে কামড় দেয়। অহনা বেশ নড়াচড়া করছে দেখে শুভ্র বলল, রোমান্স সময় এত ডিস্টার্ব করে কেন তুমি? চুপ করে শুয়ে থাকো, অসভ্য একটা। এভাবে না বলে বলবা অহনা অসভ্য। অহনা শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করছে। শুভ্র শক্ত করে জড়িয়ে ধরে আছে। তুমি চাইলেই আমার থেকে নিজেকে ছাড়াতে পারবে না। তখনই পারবে যখন আমি নিজে তোমাকে ছেড়ে দিব। তাহলে এখন আপনি আমাকে ছেড়ে দিন। আমার ছোট ভাই আমার ওপর বিয়ে করে ও বাসর করছে, আর আমার বউ আমাকে ছাড়তে বলছে। আজকে ছাড়ছি না। জিনিয়া একা হয়ে গিয়েছে। কালকে অনেক কান্না করেছে। সারা জীবন দুজনে একসাথে ছিল। তমা যে তিয়াসকে ভালোবাসে তা বুঝতেই পারেনি জিনিয়া। জিনিয়া তমাকে বলছিল ও সে তিয়াসকে পছন্দ করে। সেই দিন জিনিয়ার কথা শুনে তমার মন খারাপ করেছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলেনি। এখন বুঝতে পারছে কেন সেই দিন তার কথা শোনার পর রিয়াকশন এমন ছিল। তমা সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানায়। তিয়াস, শায়লা রহমান তমা এর সাথে বসে নাস্তা করে, কিন্তু শুভ্র অহনা এখনও নিচে নামেনি। ঘড়িতে ঠিক 10টা বাজে। অহনা এখনও ঘুমাচ্ছে। শুভ্র ঘুম থেকে উঠে অহনার দিকে একমনে তাকিয়ে আছে। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো মুখের ওপর এসে পড়তেই অহনা মিটমিট করে তাকাচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখল শুভ্র হাসছে। তোমায় দেখে এত কেন মায়া হয় জান? অন্য কাউকে দেখলে তো এমন মায়া হয় না। অহনা কপালে চুমু খেয়ে তাকে বুকে জড়িয়ে ধরল। কয়টা বাজে? শুভ্র
উত্তর দিল 5টা। 5টা বাজে রোদ উঠে। মিথ্যে বলছেন কেন? সত্যি বলতেও তো তুমি এখন উঠে যাবে, আর তোমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকা হবে না। অহনা ফোন খুঁজে বের করে দেখলো 10টার উপরে বাজে। সে দ্রুত উঠল, দৌড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে কেউ নেই। তাই রহিমাকে ডেকে জিজ্ঞেস করলো, কেউ ওঠেনি? সবাই নাস্তা করে নিজেদের রুমে চলে গেছে। ও আচ্ছা। অহনা টেবিলে গিয়ে দেখলো কোনো খাবার অবশিষ্ট নেই। খাবারের কথা জিজ্ঞেস করতেই রহিমা বলল, আজকে ছোট বউ নাস্তা তৈরি করেছে, আমি তো করিনি। আমাকে নাস্তা দিয়েছে, আমি তো বাসার বাহিরে সকাল থেকে পরিষ্কার করছি, জানি না তো। আমার নাস্তা বানিয়েছে শুনে অহনা আর কিছু বলেনি। হয়তো পরিমাণ করতে পারেনি, তাই খাবার শেষ হয়ে গেছে। অহনা উপরে গিয়ে শুভ্রকে দিয়ে খাবার অর্ডার করে নাস্তা করে নিল। তমা রাসু বেগমকে কল দিতেই জিজ্ঞেস করলো, কী রে, কেমন আছিস? ভালোই থাকবি জানি, যেই বাড়িতে বিয়ে হয়েছে খারাপ হওয়ার কথা না। ভালো আছি। কী রে মা, কাজ করতে হয় তোর? সকালে উঠে নাস্তা বানিয়েছি। কথাটা শুনে রাসু বেগম রেগে বলল, অহনা কি করে? ও থাকতে তুই কাজ করবি কেন? শোন ভালো করে, তুই কোনো কাজ করবি না, সব ওরে দিয়া করাবি। আমার মেয়ে কাজ করতে পারে না। এসব কথা বাদ দাও এখন। জিনিয়া কোথায় মা? তাকে একটু দাও, কথা বলি। রাসু বেগম জিনিয়ার সামনে মোবাইল নিয়ে জিজ্ঞেস করলো, কে? তমা নাম শুনে হাতে মোবাইলটা নিয়ে কল কেটে দেয়। তমা বুঝতে পারলো জিনিয়া তার সাথে রাগ করেছে, কথা বলতে চায় না। তিয়াস তমার মন খারাপ দেখে তমার পাশে এসে বসে বলল, কি হয়েছে আমাকে বলা যাবে? জিনিয়া কথা বলছে না, আমার সাথে রাগ করেছে। জিনিয়া হেসে বলল, এজন্যই মন খারাপ করতে হবে না, তোমাকে তোমাদের বাসায় নিয়ে যাব সময় করে। যখন দু বোন একসাথে হবে তখন আর কেউই রাগ করে থাকতে পারবে না। সন্ধ্যায় লামিয়া আর তার মা হামিদা বেগম শুভ্রদের বাসায় এসেছে। হামিদা বেগম তিয়াস বউ দেখতে আসলো, লামিয়া এসেছে শুভ্রকে দেখতে। তারা সোফায় বসতেই তমা দূরত্ব এসে হামিদা বেগমকে সালাম করে, লামিয়ার সাথেও কথা বলে। শুভ্র অহনাও এসে তাদের সাথে বসে। মৌ তিয়াস আগে থেকেই বসা ছিল। শায়লা রহমান গিয়ে হামিদার পাশে বসে। সবাই গল্প করছে। হঠাৎ কারেন্ট চলে যায়। অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না। শুভ্র অহনাকে চুমু খেতে যায়, ঠিক সেই সময় কারেন্ট চলে আসে। শুভ্র এমন কাণ্ডে দেখে তিয়াস জোরে হেসে দেয়। মৌ কোনো রকম হাসি আটকে আছে। লামিয়া মুখটা দেখার মতো ছিল। লামিয়া রাগে মনে হচ্ছিল অহনাকে গিলে ফেলবে, তাই রাতের খাবার খেয়ে যায়, যার যার রুমে চলে যায়। অহনার রুমে ঢুকবে তার আগেই লামিয়া হাত ধরে টান দিয়ে ছাদে চলে যায়। আমার হাতে ব্যথা পাচ্ছি, হাত ছাড়ুন। লামিয়া হাত ছেড়ে অহনার সামনে দাঁড়িয়ে বলল, অহনা তুমি নিশ্চয় বুঝতে পারছো আমি শুভ্রকে পছন্দ করি, ভালোবাসি। দেখো তোমার সাথে আমার কোনো রাগ নেই, ভালোভাবে বলছি, তুমি শুভ্র জীবন থেকে চলে যাও। অহনা হেসে বলো, আপনার বললে আর আমি চলে যাব, তাই না? অহনা জেদ করো না, চলে যাও, তোমার ভালো হবে। অহনা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কে আপনি? আমার ভালো চান বুঝি? ভালো চাই বলেই তোমাকে সাবধান করলাম, এখন চলে যাও, নয়তো পালানোর সুযোগ পাবে না। অহনা কথাটা শুনে শব্দ করে হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হেসে বলো, আমি চলে গেলে কি হবে? আপনি বিয়ে করবেন শুভ্রকে? হ্যাঁ, একজন বিবাহিত পুরুষকে বিয়ে করা এত ইচ্ছে, এত কথা বলো না। আমি যখন বুঝতে শিখেছি ভালোবাসায় কি, তখনই আমি শুভ্রকে ভালোবাসি। তুমি তো এসেছো 2 দিন। আমার সোজা কথা শুনে রাখো, আমি শুভ্রকে ছেড়ে কোথাও যাচ্ছি না। কথাটা বলেই অহনা ছাদ থেকে দ্রুত নিচে নেমে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে শুভ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শুভ্র ব্যাপারটা বুঝতে বেশ কিছুক্ষণ লাগে। অহনাকে শুভ্রর সামনে এনে চোখ মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে জিজ্ঞেস করলো, কান্না করছো কেন? অহনা চুপ করে শুধু শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। আমাকে বলো কি হয়েছে, মা তোমাকে কিছু বলেছে? অহনা মাথা নেড়ে না বলে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। শুভ্র অহনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলো, প্লিজ বলো জান, তোমার কান্না
আমার একদম সহ্য হচ্ছে না। অহনার চোখ মুছে বেডে বসে শুভ্রকে ইশারায় বসতে বলল। কিছু হয়নি, বাবা মায়ের কথা মনে পড়ছিল তাই কান্না পাচ্ছে। মিথ্যা বলছো অহনা, আমাকে বলতে চাচ্ছ না এটা বলো। অহনা শুভ্রর দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি, শুয়ে পড়ুন। হঠাৎ শুভ্রকে তার মা ডাকতে শুভ্র রুম থেকে বের হয়ে যায়। মায়ের রুমে যেতে দেখে তমা, লামিয়া, হামিদা বেগম শায়লা রুমে বসে আছে, কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলছে। শুভ্র রুমে ঢুকার সাথে সাথে কথা বলা বন্ধ করে দেয়। শায়লা রহমান তার প্রেসক্রিপশন শুভ্রর হাতে দিয়ে বলে, বাবা রাতের ওষুধ নেই, ওষুধ না খেলে আমার রাতে ঘুম আসে না। শুভ্র হাতে থাকা ঘড়িটা তাকিয়ে দেখলো 11:38 বাজে। মা, এত রাতে ওষুধ লাগবে? খাওয়া শেষ করে বসে আছো তো অনেকক্ষণ হলো, এতক্ষণ বলনি কেন? এতক্ষণ আমার ওষুধের কথা একটু মনে ছিল না, লামিয়া মনে করেছিল তাই। ওষুধও ভুলে যাও মা? আচ্ছা যাচ্ছি যাচ্ছি বলে শুভ্র অহনাকে বলে বের হয়ে যায়। শুভ্র বাসা থেকে বের হওয়ার পরই তমা অহনার জন্য একটা ওষুধ নিয়ে রুমে ঢুকে। হঠাৎ তমাকে রুমে ঢুকতে দেখে অহনা জিজ্ঞেস করে, কিসের ওষুধ, এটা নিয়ে এসেছিস কেন? শুভ্র ভাইয়া বলল, তোকে এটা ওষুধ খাওয়ানোর কথা। সকাল থেকে তোর মাথা ব্যথা, ওষুধটা খেলে কমবে। অহনা সকাল থেকেই মাথা ব্যথা কিছুতেই কমছে না। এতক্ষণ মাথা ব্যথা বেশ খারাপ লাগছিল। খাবার খাওয়ার আগে শুভ্রকে ওষুধের কথা বলছিল। অহনা তমা থেকে ওষুধটা নিয়ে খেয়ে নিল। ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পর লামিয়া, শাওলা আর হামিদা বেগম রুমে ঢুকে তমাকে ডেকে তাদেরকে সাহায্য করতে ডাকে। তমাকে অহনার পা চেপে ধরতে বলে আর হামিদা এবং শায়লা 2 হাত ধরছে। পাশে থাকা বালিশটা নিয়ে অহনার মুখের দিকে তাকায়। অহনা ঘুমাচ্ছে। লামিয়া হেসে বলল, বলেছিলাম তো চলে যাও, নয়তো পালানোর সুযোগ পাবে না। তমা ভিতরে ফেটে কান্না আসছে। অহনা আর তার একসাথে বেড়ে ওঠা। সে তো নিজের বোনই কোনো রকম কষ্ট করে কান্না চাপে রেখেছে। লামিয়া মুখের উপর বালিশ রেখে চাপ দিতে দিতে হাত রাখতে শুভ্র রুমে ঢুকে। শুভ্র রুমে ঢুকতেই তমা চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। শুভ্র এত দ্রুত চলে আসবে তা লামিয়া কখনোই ভাবতে পারেনি। শুভ্র ডিরেক্ট গিয়ে লামিয়ার চুলের মুঠি ধরে ইচ্ছে মতো মারে। লামিয়া মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। পুলিশ রুমে ঢুকে শুভ্রকে থামায়। তমা কান্না কিছুতেই থামছে না। তমা শুভ্রর সামনে আসতে শুভ্র নরম সুরে বলল, ধন্যবাদ বোন, তুমি না থাকলে আমি কখনোই আমার আপন মানুষগুলো পড়ে থাকা মুখোশ খুলতে পারতাম না। তমাকে বিয়ের দিন সত্য দিয়েছিল শায়লা রহমান, যা বলে শুনতে হবে। সন্ধ্যা শায়লা রহমান ডেকে নিয়ে বলল, অহনাকে মেরে ফেলবে, তাদের সাহায্য করতে হবে, নয়তো তাকে ইতিহাসের লাইফ থেকে সরিয়ে ফেলবে। তমা প্রথমে রাজি না হলো, পরে রাজি হয়। তমা সব কথা মোবাইলে রেকর্ড করে শুভ্রকে পাঠিয়েছিল। শুভ্র বলেছিল তাদের প্ল্যান মতো কাজ করতে, শেষটা শুভ্র সামলে নিবে। শুভ্র ওষুধ আনতে গাড়ি নিয়ে বের হলে বাহিরে গাড়ি রেখে দেওয়ালে টপকে নিজের ভিতরে প্রবেশ করে। পিছনে দরজা খুলে দিয়ে পুলিশদের ভিতরে ঢুকতে সাহায্য করে। শায়লা রহমানের বিরুদ্ধে শক্তপোক্ত প্রমাণ লাগতো, তাই শুভ্র এই ঝুঁকি নিতে বাধ্য হলো। শুভ্রদের বাবা আরাফাত রহমান শায়লাকে ডিভোর্স দিয়েছে, অনেক দিন হয়েছে, তাই তারা আলাদা বাসায় থাকে। শায়লা এই লোভ তাকে ধ্বংস করে দিয়েছে। লোভ আর স্বার্থপরতার কারণে আরাফাত রহমানের সাথে সংসারটা ভেঙে গিয়েছিল। সবাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। অহনা ঘুমাচ্ছে। এত কিছু হয়ে গেল, অহনা কিছু বুঝতে পারেনি। ইতিহাস আর মৌকে ও ঘুমের ওষুধ দিয়েছে যেন তারা কিছু বুঝতে না পারে। সকাল 11টা। অহনা বেডের উপর বসে আছে, উঠছে একটু আগে। শুভ্রর মুখে সব কথা শুনে কান্না করছে। বুঝেছেন গতকাল আমি কেন কান্না করছিলাম? কারণ লামিয়া আমাকে বলছিল চলে যেতে। লামিয়া আপনাকে ভালোবাসে, আমি চলে গেলে আপনাকে বিয়ে করবে। আপনি জিজ্ঞেস করেছেন টাকা কোথা থেকে? আপনার মা আমাকে টাকা দিয়েছে চলে যাওয়ার জন্য। কথাটা শুনে একটু অবাক হয়নি শায়লা রহমান। পক্ষ
সব সম্ভব। শুভ্র অহনাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, সব কালো ছায়া সরে গেছে, আমরা ভালো থাকবো, আর কষ্ট পেও না। অহনা সোফায় শুয়ে আছে, শুভ্রের কোলে মাথা রেখে। তমার, তিয়াস আর মৌ শপিংয়ে গিয়েছে। অহনা ভয়ে কিচ্ছুটা কাটলেও শুভ্র সব সময় ভয় পায় অহনাকে নিয়ে। মেন গেটে কেউ নক করছে। অহনা উঠে গিয়ে দরজা খুলে দেখল অবন্তী দাঁড়িয়ে আছে। এতদিন পর অবন্তীকে দেখে কি করা উচিত অহনা বুঝতে পারছে না। অবন্তী এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অহনা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার কোনো রিয়াকশন নেই। শুভ্র অহনাকে ডাকছে, কোনো সাড়া দিচ্ছে না। দেখে উঠে দরজার সামনে আসতে অবন্তীকে দেখল। অবন্তীকে দেখে শুভ্র জোরে চিৎকার করে বলে, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও অবন্তী। শুভ্র চিৎকার শুনে অবন্তী অহনাকে ছেড়ে দিয়ে বলল, প্লিজ শুভ্র, আমার কথাটা শোনো, না হয় এভাবে চিৎকার করো। শুভ্র এবার আরও জোরে চিৎকার দিয়ে বলল, নিজে থেকে বের না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর তুমি বাসা ঢুকলি বা কেমন? শুভ্রকে এমন রূপে দেখে অবন্তী সহ্য করতে পারছে না। এই শুভ্রই তো তাকে ভালোবাসত, তাকে কেয়ার করত, তার সব আবদার পূরণ করত। এই কি সে শুভ্র? এসব ভেবে লাভ কি? এমন হওয়াটাই তো অস্বাভাবিক নয়। শুভ্র প্লিজ আমার কথাগুলো শোনো, তারপর না হয় আমাকে এসব বলো। বের হয়ে যাও, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। শুভ্র অবন্তীর দিকে যেতেই অহনা শুভ্রর হাত ধরে বলল, আমি শুনতে চাই অবন্তীর কথা, এবং আমরা দুজন তার কথা এখন শুনব। আশা করি আপনি আমার মতামতকে সম্মান করবেন। অহনা অবন্তীর দিয়ে সোফায় বসায়, মুখের দিকে তাকিয়ে বলে, খেয়েছিস কিছু? মুখ কেমন শুকনো লাগছে কেন? অবন্তী বলল, খাইনি। তাই অহনা খাবার রেডি করতে যাবে। ঠিক সেই সময় অবন্তী অহনার হাত ধরে বলল, বস না আমার কাছে, তোকে দেখি কতদিন দেখিনি। বলি কান্না করে দেয়। অহনার চোখেও পানি, চোখ মুছে বলল, কেউ তোর কথা না শুনলেও আমি শুনব অবন্তী। আমার দুটো মানুষ ছিল বটেই, তবে আত্মা একই ছিল। একটা আমি ভাবতাম আমার বিশ্বাস, কেউ আমাকে বিশ্বাস না করলেও তুই করবি। জানিস অবন্তী, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। জানতাম কোনো না কোনো দিন আমরা তিনজন একত্রিত হব, এমন মুখোমুখি আমাদের কথা হবে। আজকের পর আমাদের তিনজনের লাইফ বদলে যেতে পারে। তবে তোর আর শুভ্রের ভালোর জন্য আমাকে যা করতে হবে করব। তুই ভয় পাস না, তোর মতো আমাকে কেউ বুঝতো না অবন্তী। বিয়ের প্রথমে ভেবেছিলাম দেখা হলে তোকে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করব, এমন জীবন কেন রেখে গেলি। কিন্তু বর্তমান ভাবনার পরিবর্তন হয়েছে। অহনা কথাগুলো মন দিয়ে শুনছে অবন্তী। হঠাৎ শুভ্র বলল, অহনা প্লিজ এই মেয়েকে বিয়ে করো, আমি আমার অতীত ভুলে গেছি। অবন্তী বলল, আমার কথাগুলো শোনার পর যদি শুভ্র তোমাকে মনে হয় আমার অপরাধ, তাহলে তুমি আমাকে বের করে দিও। অবন্তী বলতে শুরু করলো, লামিয়ার বিয়ের দিন আমাকে পালাতে সাহায্য করে। আমাদের বিয়ে ঠিক হওয়ার কিছু দিন পর আমাকে লামিয়া আর তোমার কিছু ছবি দেখায়, যেখানে তোমার একসাথে দাঁড়িয়ে বসে ছবি তুলছো। লামিয়া তোমার গা ঘেঁষে ছবি তুলছে এবং বলেছে তোমাদের মধ্যে প্রেম চলছে। তুমি আমাকে ঠকাচ্ছ। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন দেখলাম আমাকে যা গিফট করছো, তা তো সেই জিনিস গিফট করছো, প্লাস রেস্টুরেন্টে গেলেও লামিয়াকে আমাদের সাথে নিতে, তাকে তুমি বেশ প্রাধান্য দিতে। তখন আমার মনে হয়েছে তুমি সত্যি লামিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছ। আমি তোমাকে ইগনোর করা শুরু করি, তুমিও কেমন জানি হয়ে গেলে। আমার মন খারাপ হতে শুরু করে। হঠাৎ একদিন অচেনা নাম্বার থেকে কল আসলো। একজন ছেলে, অচেনা এই ছেলেটার নাম অয়ন। অয়নের সাথে কথা বলতে বলতে আমি তার সাথে সম্পর্কে জড়িয়ে যাই। বিয়ের দিন ঘনিয়ে আসে। আমি কিছুতেই তোমাকে বা বাসায় বিয়ে ভাঙার ব্যাপারটা বলতে পারিনি। বিয়ের সপ্তাহখানেক আগেই লামিয়া আমার সাথে দেখা করে এবং প্ল্যান করি আমি বিয়ের দিন পালিয়ে গিয়ে অয়নকে বিয়ে করব, আর লামিয়া তোমাকে চিরকুট অহনার নাম লিখে দিব, জেনে কেউ লামিয়াকে সন্দেহ না করে। কিন্তু আমি বিয়ের দিন
লুকিয়ে বাসা থেকে বের হয়ে অয়নের সাথে তার বাসা যাই। যখন জানতে পারি অয়ন আমাকে ভালোবাসে না, বিয়ে করবে না, কারণ অয়নকে লামিয়ে টাকা দিয়ে এতদিন প্রেমের অভিনয় করিয়েছে। আসলে একটা গেম খেলা হয়েছে। আমি বের হতে চাইলে অয়ন আমাকে আটকে রেখেছে। আমাকে বলেছে তুমি অহনাকে বিয়ে করছো, তাই যতদিন না তোমার আমার লামিয়ের বিয়ে হয় ততদিন আমাকে আটকে রাখবে। আমি অয়নের মাথায় আঘাত করে তার বাসা থেকে বের হয়ে এসেছি। এতক্ষণ সব শুনে শুভ্র বলল, আমাকে বিশ্বাস করিনি, লামিয়াকে বিশ্বাস করেছো এবং একটা ছেলের সাথে পালিয়ে গেছো। কোন মুখ নিয়ে আমার সামনে আবার এসেছো? নিজেকে কি মনে করো এখানে? আমি তোমার দোষটাই বেশি দেখতে পাচ্ছি। যে যা বলে তোমাকে তাই করতে হবে নাকি? অহনা শুভ্রকে থামিয়ে দিয়ে বলো, আপনি রুমে যান, অবন্তী আমার গেস্ট, আপনি তাকে কিছু বলতে পারবেন না। অহনা প্লিজ, অনেক ঝামেলা সহ্য করেছে, আর ঝামেলা পড়তে চাই না। কথাটা বলি শুভ্র চলে যায়। শুভ্র চলে যেতে অবন্তী আবার কান্না শুরু করে। অহনা অবন্তীর পাশে বসে বলল, অহনা তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে এই পরিস্থিতি ফেলতে চাইনি। বাদ দে তো অবন্তী এসব কথা, তো উপর দিয়ে অনেক বিপদ গিয়েছে। ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর বাকি কথা বলবো। অহনার উপরে নিজের রুম থেকে নিজের একটা 3 পিস নেয়। অহনা রুমে ঢুকেছে দেখেই শুভ্র গিয়ে অহনাকে জড়িয়ে ধরে। কি হচ্ছে ছাড়ুন। অহনা শান্ত হয়ে দাঁড়ায়। আমার রাগ হচ্ছে অনেক, তোমাকে জড়িয়ে ধরলো রাগ কমে যায়। আমাকে রাগ কমানোর সাহায্য করো। কেন রাগ হচ্ছে শুনি? অহনাকে শক্ত করে জড়িয়ে ধরে শুভ্র বলল, তোমাকে আমি হারাতে পারবো না। আর কত কিছুর পর একটু শান্তি পেয়েছি, কিন্তু এখন আমার এই মেয়ে কোথা থেকে হাজির? এই মেয়ে বলছেন কেন? ওর নাম ও নিতেও আমার খারাপ লাগে। ও আমার অতীত, তুমি বর্তমান, আর আমি তোমাকে ভালোবাসি অহনা। পরিস্থিতি অনেক সময় নিজের অনুকূল থাকে না। আপনি ভয় পাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না। তোমাকে হারানোর ভয়, তুমি এটা বুঝো না। আমি কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মাঝে চাচ্ছি না। তুমি এই মেয়েকে যেতে বলো। অবন্তী যদি ওই দিন আমার নামটা ওই চিরকুটে না লিখতো, তাহলে কি আপনি আমাকে বিয়ে করতেন? বিয়ে আল্লাহ যার সাথে লিখে রাখছে তার সাথেই হবে, এখন যেভাবে হোক। অহনা আর কথা বাড়ায় না, 3 পিস নিয়ে নিচে চলে যায়। অবন্তী 3 পিস দেওয়ার পর অবন্তী অহনার হাত ধরে বলে, অহনা আমি যদি এখন শুভ্রকে তোর কাছে চাই, তাহলে তুই কি আমাকে দিবি? অহনা শুধু হাসলো, কোনো উত্তর দিল না। তমা তিয়াস মৌ শপিং থেকে ফিরেছে। বাসায় ঢুকে অবন্তীকে দেখে বেশ অবাক হলো, কারণ অবন্তীকে এই বাসায় দেখার কথা না। তমা অবন্তীর দিকে তাকে জিজ্ঞেস করলো, তুমি না বিয়ের দিন পালিয়ে গিয়েছো, আবার আসছো কেন? অহনা ভালো আছো? প্লিজ এখন আবার তুমি কোনো অশান্তি শুরু করো না। অবন্তী 3 পিসটা অহনার হাতে দিয়ে বলো, কেউ আমাকে এই বাড়িতে দেখতে চায় না, আমি চলে যাচ্ছি। তবে তোর কাছে যা চেয়েছি তা যদি দিতে পারিস, এই বাড়িতে আবার ফিরে আসব। কথাটা বলে আর এক মুহূর্তের জন্য দেরি করেনি। অবন্তী বাসা থেকে বের হয়ে যায়। অবন্তী চলে যাওয়ার পর সবাইকে অবন্তী যা বলেছে সব শুনিয়েছে অহনা। সব শুনে মৌ বলল, বিয়ে করেছো ভাবি, এখন মন দিয়ে সংসার করো। এখন আগে কে ভাইয়াকে ভালোবাসতো বা কাকে বিয়ে করতে চেয়েছিল এসব অতীত। মৌ কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। অহনাও ভাবছে সে কি করবে। দোতলায় যাবে, কয়েক সিঁড়ি উপরে উঠতে পা পিছলে পড়ে যায়। শুভ্র নিচে আসছিল। সিঁড়িতে নিচে দিকে তাকাতে দেখলো অহনা নিচে পড়ে আছে। শুভ্র দ্রুত গিয়ে অহনার মাথা তুলল। মাথার সাইডে রক্ত বের হচ্ছে। এই কিভাবে পড়ে গেল? আমাকে ডাকলে না কেন? অহনা নিশ্চুপ, যেন কোনো কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। শুধু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র কোলে তুলে উপরে নিয়ে গেল, বিছানায় শুয়ে দিয়ে কাটা জায়গা ওষুধ লাগিয়ে দিল। চুলগুলো খোলা ছিল, তাই শুভ্র একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিল। চোখ মুছে দিয়ে বলল, আমি জানতাম এমন কিছু হবে, তাই আমি তোমাকে বলেছিলাম এই মেয়েকে তখনই বের করে দিতে। কি বলেছে এই মেয়ে তোমাকে? যা তুমি এভাবে কান্না করছো?
অহনা কোনো উত্তর দিল না। শুভ্রর কাছে যেতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অহনা, প্লিজ এমন করো না। আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আমাকে একটু সময় দেন প্লিজ। আমার থেকে দূরে থাকুন। শুভ্র আর কথা বাড়াল না, রুম থেকে বের হয়ে গেল। অহনা এমন ব্যবহার তার খুব কষ্ট লাগছে। পরদিন সকাল 9:30। শুভ্র ফোনে অনবরত কল আসছে। চোখ খুলে মোবাইলে হাত দিতেই দেখল 96টা কল আসছে আর অসংখ্য মেসেজ। টেলিগ্রামে একটা ভিডিও পাঠিয়েছে। শুভ্র ভিডিওটা ওপেন করতে দেখে ভিডিও অবন্তী হাত কেটে ফেলেছে আর অনেক রক্ত পড়ছে। আবার আরেকটা ভিডিও পাঠায়। ভিডিওটা ওপেন করতে অবন্তী বলে, লোকেশন শেয়ার করছি, এখন বাসায় এসো, নয়তো কিছুক্ষণ পর আমার জানাজা আসবে। এই বাসায় কেউ নেই, আমি একা। শুভ্র ভিডিও দেখে দ্রুত গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অবন্তী রাত থেকে অনেকগুলো কল মেসেজ দিয়েছে। শুভ্র অবন্তী তার লোকেশন অনুযায়ী তার বাসায় পৌঁছায়। বাসায় গিয়ে অবন্তী জ্ঞান হারানো অবস্থায় দেখে। শুভ্র দ্রুত অবন্তী হসপিটাল নিয়ে যায়। হসপিটালে অ্যাডমিট করার পর শুভ্র অবন্তীর বাবা মাকে কল করে, কিন্তু তাদের ফোন বন্ধ পায়। তাদের প্রতিবেশী একজনকে কল করে জানতে পারে ওনারা বাসায় নেই। শুভ্র কী করবে বুঝতে পারছে না। অবন্তীর কাজগুলো শুভ্র বেশ বিরক্ত হচ্ছে। অনেক ঘুম থেকে উঠে শুভ্রকে দেখতে না পেয়ে শুভ্রকে কয়েকবার কল করার পর রিসিভ করলো। অহনা রাগ করে জিজ্ঞেস করলো, সকালে ঘুম থেকে উঠেই তো আর না খেয়ে অফিসে যায়নি, কোথায় গিয়েছেন এটা আমাকে বলে যাওয়া যেত না? আমি আসছি। তুমি রাগ করো না। রাগ করব কেন? কোথায় গিয়েছেন জানতে পারি তো? বলার মতো হলে এতক্ষণে বলে দিতাম। কথাটা বলেই শুভ্র কল কেটে দিল। অহনা শুভ্রের এমন ব্যবহার খুব কষ্ট পেল। ঘুম থেকে ওঠার পরই মাথা ব্যথা কাতরাচ্ছে অহনা। মনে হচ্ছে কেউ মাথাটা ম্যাসেজ করে দিলে একটু ভালো লাগতো। সবাই সবার মতো কাজ করছে আর শুভ্র তো বাসায় নেই। তার উপরে শুভ্র এভাবে মুখের ওপর কল কেটে দিয়ে অহনা বেশ কষ্ট পেয়েছে। দুপুরে অহনা রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলে তমা চিৎকার করে তিয়াশাকে ডেকে আনে। মাথা আগে যেখানে ব্যথা পেয়েছিল ওই জায়গায় এখন পড়ে গিয়ে আবার ব্যথা পেয়েছে অহনা। অনেক রক্ত পড়ছে, কিছুই রক্ত বন্ধ হচ্ছে না। অহনার নিয়ে তিয়াশা আর তমা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর অহনার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পরই অহনাকে যে টেস্টগুলো ডক্টর লিখেছিল সবগুলো টেস্ট শেষ করে যখন বাসায় চলে যাবে তখন হঠাৎ শুভ্রর সাথে দেখা হলো। শুভ্রর সাথে অবন্তীকে দেখে অহনা অনেকটা অবাক হয়েছে। কাঁপা কাঁপা গলা বলো, এজন্যই তাহলে আমাকে তখন বলতে চাননি কোথায় এসেছেন? শুভ্র তিয়াশাকে জিজ্ঞেস করছে, অহনা কি হয়েছে? শুভ্র তিয়াশাকে অবন্তীর বাসায় পৌঁছে দিয়ে শুভ্র এসে অহনা হাত ধরে, কিন্তু অহনা বারবার হাত সরিয়ে দিচ্ছে। যতবার হাত সরিয়ে দিচ্ছে শুভ্র ততবার অহনার হাত আবার ধরছে। বাসায় এসে নিজের রুমে যেতে দেখলে অহনা সোজা হয়ে শুয়ে আছে। শুভ্রকে দেখে অহনা অন্য দিকে ফিরে যায়। অহনা অন্যদিকে ফিরে যেতেই শুভ্র বলল, আমাকে ভুল বোঝানো অহনা, আমি কখনোই তোমার সাথে কোনো অন্যায় করব না। অহনা বলল, প্লিজ আমাকে কিছু বলতে আসবেন না। আপনি যদি অবন্তীকে বিয়ে করতে চান আমার কোনো আপত্তি নেই। ভালোবাসা তো জোর করে হয় না, মন থেকে আসতে হয়। আপনার যদি এখনও অবন্তীর জন্য কোনো ফিলিং কাজ করে তো প্লিজ চলে যান। শুভ্র অহনার পাশে গিয়ে বসে অহনার দুহাত নিজের হাতের মধ্যে নিয়ে সকাল থেকে সকল ঘটনা বলল। অবন্তী কী করেছে সব শোনার পর অহনা বলল, আমাকে বলেননি কেন? তুমি রাগ করতে, কষ্ট পেতে, এটা আমার সহ্য হতো না। এখন আপনার কি মনে হয় আমি আপনার সাথে রাগ করিনি? শুভ্র অহনার কে অনেকক্ষণ বোঝালো। অহনার মন একটুও নরম হয়নি। অবন্তী বেডে শুয়ে হাতে ব্যান্ডেজটার দিকে তাকিয়ে আছে। শুভ্র তো তারই ছিল, কিন্তু হঠাৎ নিজের নির্বুদ্ধিতার কারণে শুভ্র এখন অন্য কারো। শুভ্রকে অহনার সাথে দেখলে সহ্য হয় না অবন্তীর। আজ দুপুরের ঘটনার পর থেকে বুঝে গেল সে শুভ্র জীবনের অতীত ছাড়া আর কিছুই না। তার কোনো মূল্য শুভ্র জীবনে নেই। অহনাকে সে অনেক ভালোবাসত, কিন্তু এখন অহনাকে দেখলে রাগ হয়, কষ্ট লাগে।
সকাল সকাল অহনা হসপিটালে এসেছে। আজকে তার টেস্টগুলো রিপোর্ট দিবে। অহনা শুভ্রকে না বলে এসেছে। শুভ্রকে বললে একা আসতে দিত না, তাই আর বলেনি। রিপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে রিপোর্টগুলো নেওয়ার পর অহনা রিপোর্টগুলো দেখে কান্না করে দেয়। প্রেগনেন্সি টেস্ট দিয়েছিল ডক্টর এবং রিপোর্ট পজিটিভ এসেছে। অহনা নিজেকে স্বাভাবিক করে বাসায় যায়। বাসায় গিয়ে রিপোর্টগুলো লুকিয়ে রাখে। শুভ্র রুমে ছিল না, তাই কোনো প্রশ্ন মুখোমুখি হতে হয়নি। শুভ্র তার বাবা আরাফাত রহমানকে বাসায় নিয়ে এসেছে। অনেক বছর পর নিজের সন্তানদের কাছে ফিরল আরাফাত রহমান। এতদিন একা থেকেছে, হলেও কারো সাথে গল্প করতে পারেনি। শুভ্র অহনাকে চিৎকার করে ডাকছে, অহনা এসে দেখো বাবা এসেছে। অহনা কোনো সাড়া শব্দ না পেয়ে শুভ্র উপরে গিয়ে দেখে অহনা ব্যালকনিতে বসে আছে। শুভ্রকে দেখে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। শুভ্র অহনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অহনা শুভ্রর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র জড়িয়ে ধরে বলল, কি লুকাচ্ছ আমার কাছে? অহনা নিশ্চুপ। কয়েকবার জিজ্ঞেস করার পর কোনো উত্তর দিচ্ছে না। শুভ্র কপালে চুমু দিয়ে বলল, বাবার সাথে দেখা করে রেস্ট নাও, তুমি একটু স্বাভাবিক হও, তারপর না হয় সব কথা শোনাবো। অহনা নিচে গিয়ে আরাফাত রহমানের সালাম দেয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম মা। কেমন আছো মা? তোমার মুখখানা এমন লাগছে কেন? অহনা মুখে হাসি টেনে বলল, কিছু না বাবা, মাথাটা একটু ব্যথা করছে আর কি। তাহলে উপরে গিয়ে তুমি রেস্ট নাও, পরে কথা বলবো। না বাবা, আমি এখন ঠিক আছি। অহনা আরও বেশ কিছুক্ষণ আরাফাত রহমানের সাথে কথা বলে উপরে চলে যায়। অহনা বড্ড বেশি ভয় হচ্ছে। বারবার মনে হচ্ছে অবন্তীকে কি শুভ্র এখনও ভালোবাসে? মনে মনে কি অবন্তীকে শুভ্র চায়? ভয় পেয়ে কি শুভ্র কথা প্রকাশ করছে না? এসব প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মাথায়। সে তার প্রেগনেন্সির কথা এখনও জানাবে না। ভয় কাটুক। যদি বুঝতে পারে সত্যি শুভ্র তাকে ভালোবাসে, তাহলে কেবল প্রেগনেন্সির কথা জানাবে। সকাল 8:09 বাজে। অহনা দাঁড়িয়ে আছে তার বাবা মায়ের কবরের সামনে। বাবা মা নেই। ছোটবেলা থেকেই যদি থাকতো তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। এত কষ্ট হয়তো সহ্য করা লাগতো না। বাবা মায়ের কবর একসাথেই আছে। এখানে আসলে মনের ভিতর অন্যরকম শান্তি অনুভব হয় অহনার। মনে হয় বাবা মা দুজনেই তার পাশে আছে। শুভ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শার্ট পরতে তার চোখ যায় ওয়ার্ড্রোবের লাস্ট ডয়ারে ভালোভাবে লাগায়নি, কিছু একটা যেন আটকে আছে। শুভ্র বসে ডয়ারটা লাগানোর চেষ্টা করলেও লাগছে না। কাপড় আটকে আছে কোনায়। শুভ্র ডয়ারটা পুরোপুরি খুলে কাপড়টা ভিতরে রাখতে যাবে, ঠিক তখনই প্রেসক্রিপশন দেখতে পেল। গাইনোলজিস্ট নামটা দেখে চিনতে পারল গতকাল এই ডক্টর অহনাকে দেখছিল। ভিতরে খুলতেই প্রথম ওষুধের নাম, দ্বিতীয় আরেকটা কাগজ। উপরে তুলতেই দেখে প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ। বাকি রিপোর্টগুলো ভালোভাবে দেখল। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে চিৎকার করে অহনাকে ডাকছে শুভ্র। অহনা কোনো সাড়া না পেয়ে দৌড়ে নিচে গেল। নিচেও নাই। সবাইকে জিজ্ঞেস করলো অহনা কোথায়। কেউ অহনার কথা জানে না। ঘুম থেকে উঠে শুভ্র অহনাকে দেখতে পায়নি, ভেবেছিল নিচে আছে। রাসু বেগম অহনার পাশে দাঁড়িয়ে আছে। অহনার কান্না দেখে রাসু বেগমও কান্না করছে। রাসু বেগম এ পথ ধরে সকালবেলা হাঁটছিল। হঠাৎ অহনাকে দেখতে পেয়ে এগিয়ে এসে দেখলো দাঁড়িয়ে কান্না করছে। রাসু বেগম আধ ঘন্টা পরে অহনার সাথে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকবার নানান প্রশ্ন করলো, একবারের জন্য উত্তর দেয়নি অহনা। এবার রাসু বেগমের ফোন বেজে উঠল। হ্যালো বলতেই ওপাশ থেকে শুভ্র জিজ্ঞেস করলো, চাচি অহনা কি আপনাদের বাসায়? রাসু বেগম বলল, হ্যাঁ বাবা এসেছে। শুভ্র কল কেটে দিল। ভয় পাচ্ছিল শুভ্র। অহনা তাকে বাসায় আছে শুনে মনে হচ্ছে প্রাণ ফিরে পেল। শুভ্র দ্রুত গাড়ি স্টার্ট দেয়। রাসু বেগম অহনার হাত ধরে জিজ্ঞেস করলো, মারে আর কত কাজ করবি, এবার বাড়ি চল। চাচি আমি তো অনাথ, আমার বাড়ি আছে নাকি? এভাবে বলিস না মা, আমার অপরাধবোধ আমাকে কুরে খাচ্ছে। এই বুড়ো মাটাকে ক্ষমা করিস মা। চাচি এভাবে বলো না, আমি তো তোমাদের সংসারে উটকো ঝামেলা ছিলাম, আমার জন্য তোমাদের সংসার বেশি খরচ হতো। আমি অনাথ,
তুমি তো আমাকে লালন পালন করে বড় করেছ, এই আমার অনেক। ক্ষমা করিস মা আমাকে। তোর কাছে আমি ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তাও তোর কাছে ক্ষমা চাচ্ছি। চল বাড়ি চল। অনেক তো করেছো চাচি, আর বাড়ি গিয়ে তোমাদের কষ্ট দিতে চাই না। আমার আসল বাড়ি তো এটাই, যেখানে আমার বাবা মা আছে। কথাটা বলেই অহনা চলে যেতে এবার ঠিক তখনই রাসু বেগম হাত ধরে বলল, আজ যদি চলে যাস বুঝবো আমাকে ক্ষমা করতে পারিসনি। আজ আমি তোর চাচি হিসাবে নয়, তোর পালিত মা হিসাবে বলছি, তুই যাবি না। অহনা আটকে গেল। রাসু বেগমের দিকে তাকিয়ে বলল, মা হিসেবে বলেছ, নয়তো চলে যেতাম। এটা স্বীকার করতেই হয়। তুমি আমাকে লালন পালন বড় করেছ, তুমি মায়ের মতো, কিন্তু মা নও। মা হলে কি আর আমার সাথে এমন করতে? রাসু বেগম অহনার কাছে গিয়ে বলল, মা আমি যদি তোর পা ধরে মাপ চাই তাহলে কি মাপ করে দিবি? অহনা রাসু বেগমের হাত ধরে বলল, চলো বাড়িতে যাই। শুভ্র অহনাকে বাসায় এসে দৌড়ে অহনার কাছে গিয়ে জড়িয়ে ধরে। রাসু বেগম, জিনিয়া, পিয়াস সবাই সামনে জড়িয়ে ধরা অহনা বলল, ছাড়ুন আমাকে, সবাই দেখছে। শুভ্র অহনাকে ছেড়ে দিয়ে বলল, প্রেগনেন্সির কথা আমার থেকে লুকিয়েছ কেন অহনা? শুভ্র এমন প্রশ্ন শুনে অহনা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানতে পারলেন? কি ভাবছিলে আমি জানবো না? এমনটা কেন করলে? রাসু বেগম হেসে বলল, কি বলছো বাবা? তাহলে তো সবাইকে মিষ্টি মুখ করাতে হয়। শুভ্র হেসে বলল, হে চাচি, আপনার যা ইচ্ছে করুন, আমি আপাতত অহনাকে নিয়ে যাচ্ছি। অহনা হাত ধরে টান দিয়ে অহনা বলল, আমি এখন যাব না। শুভ্র অহনার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, যদি না যেতে চাও তবে কোলে করে নিব। তুমি কি চাও সবার সামনে আমি কোলে নিই? অহনার কথা বাড়ালো না। শুভ্র সাথে গাড়িতে গিয়ে বসলো। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাসায় গিয়ে পৌঁছালো। ভিতরে ঢুকতেই সোফায় অবন্তী বসা দেখে অহনা শুভ্রের হাত ছেড়ে দিল। শুভ্র অহনার হাত শক্ত করে ধরে বলল, অহনা 5 মিনিট ওয়েট করো, বুঝতে পারবে আমরা এখানে কেন এসেছি। কয়েক মিনিটের মধ্যে অবন্তীর বাবা মা আসে। শুভ্র তার ফোন বের করে বলল, আন্টি প্লিজ আপনি আমার ফোনটা দেখুন। অবন্তী আমাকে প্রতিদিন কল দিয়ে ডিস্টার্ব করে এবং আমাকে বলে তার ফোনে রিসিভ না করলে, তার সাথে দেখা না করলে সে সুইসাইড করবে। অবন্তীর বাবা মা মেসেজগুলো দেখে অবন্তীকে জোরে থাপ্পড় মারে। অবন্তীর বাবা শুভ্রকে বলল, বাবা হাত জোর করে ক্ষমা চাই, এমন আর হবে না, কথা দিচ্ছি। এখন তোমার আসতে পারো। শুভ্র অহনাকে নিজের বাসার উদ্দেশ্যে বের হয়ে যায়। গাড়ি থেকেও একটা কথাও বলেনি। বাসায় আসতেই অহনা কাউকে নিচে পায়নি। নিজের রুমে যেতেই দেখলো সবাই তার রুমে বসে আছে, আর রুমটা বাচ্চাদের ছবি দিয়ে সুন্দর করে সাজানো। সবাই অহনাকে নতুন মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে। সবাই রুম থেকে চলে যাওয়ার পর শুভ্র অহনার কপালে চুমু খেয়ে বলল, অহনা, বাবা মাকে ফোনে পাচ্ছিলাম না। অবশেষে গতকাল তাদের সাথে কথা হলো। পুরো ব্যাপারটা জানার পর ওনারা আজকে আসলো। বাকিটা তো তোমার সামনেই ঘটলো। এবার তোমার মনের সন্দেহ দূর হয়েছে তো অহনা? আমাকে আর ভুল বুঝো না প্লিজ। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। অহনা শুভ্রকে জড়িয়ে ধরে বলল, সরি, আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ছেড়ে যাবেন। ভয় কাজ করতো, এখন আর কোনো ভয় নেই। 2 বছর পর 3টা বাচ্চা অহনাকে নাজেহাল করে ফেলেছে। দুপুরে তাদের খাওয়ানো যেন এক যুদ্ধ জয় করার সমান। 2 ছেলে পুরো অহনার মতো হয়েছে, আর মেয়েটা শুভ্রর মতো। তিয়াস তমার ছেলেবাবু হয়েছে। মোয়ের সবেমাত্র বিয়ে হলো। শায়লা, হামিদা, লামিয়া এখনও জেলে আছে। অহনা অবস্থা দেখে শুভ্র হাসছে। বাচ্চাদের খাওয়ানো স্টাইল দেখে মূলত শুভ্র হাসছে। বাচ্চাদের সব কাজ অহনা নিজের হাতে করে, কাউকে করতে দেয় না। শুভ্র একে একে বাচ্চাদের কপালে চুমু খায়। অহনা কপালে চুমু খেয়ে বলল, এভাবেই সবাই একসাথে সারা জীবন থাকতে চাই। সমাপ্ত।